প্রিয় বন্ধুরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য প্রখ্যাত জার্মান কবি বের্টোল্ট ব্রেখট রচিত এবং কবি শঙ্খ ঘোষ অনূদিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি আলোচনা করব। প্রখ্যাত জার্মান কবি, নাট্যকার, মঞ্চ পরিচালক বের্টোল্ট ব্রেখট কবি হিসাবেই সমধিক পরিচিত। তাঁর একটি জার্মান কবিতা মিস্টার হামবার্গার 1976 খ্রিস্টাব্দে ইংরাজিতে অনুবাদ করেন কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস নামে। এরপর 1986 খ্রিস্টাব্দে বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ তাঁর বহুল দেবতা বহুস্বর কাব্যগ্রন্থে কবি বের্টোল্ট ব্রেখটের লেখা কবিতাটি বাংলায় অনুবাদ করেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামে। আলোচ্য কবিতাটি জুড়ে রয়েছে পড়তে জানা একজন শ্রমিকের করা বিভিন্ন প্রশ্ন। কবিতাটিতে কবির মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি তথা পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে ও শ্রমিকের পক্ষে তাঁর যে রাজনৈতিক চিন্তাধারা তা প্রকাশ পেয়েছে। মানব সভ্যতার প্রকৃত রচয়িতা এবং ধারক বাহক হল শ্রমজীবী মানুষ, অথচ সভ্য সমাজের ইতিহাস তাদের স্বীকৃতি দেয় না। বইয়ে লেখে রাজার নাম। যুগ যুগ ধরে সারা বিশ্বে উপেক্ষিত থেকে গেছে শ্রমজীবীরা। কেন এই বঞ্চনা, অকৃতজ্ঞতা, উপেক্ষা ও অস্বীকার? কবিতায় জনৈক পড়তে জানা এক শ্রমিকের প্রশ্ন করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ইতিহাস সচেতন কবি স্বয়ং প্রশ্ন করেছেন সভ্য সমাজকে, ইতিহাস সচেতন মানুষকে। শ্রেণী বিভক্ত সমাজে শ্রমিক শ্রেণীর বঞ্চনার ইতিহাস ফুটে উঠেছে আলোচ্য কবিতায়। তাই ভাবগত দিক থেকে এটি একটি সমাজ সচেতনতামূলক কবিতা, অবহেলিত শ্রমজীবী মানুষের প্রতিবাদের কবিতা। প্রথম লাইন: কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? প্রাচীন ইজিপ্টের থিবস শহরটি খ্রিস্টপূর্ব 1400 শতকের সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ শহর ছিল। নীল নদের পাড়েই অবস্থিত 7টা প্রবেশপথে সমৃদ্ধ এই থিবস, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নির্মিত, তারা ইতিহাসের পাতায় উপেক্ষিত। রোমান সম্রাটরা কখনোই একটা পাথরও ঘাড়ে করে বয়ে আনেনি। সভ্যতার নির্মাণে যারা চিরকাল শ্রম দিয়েছেন, সেই সব প্রান্তিক এবং অন্তজ মানুষেরাই দলে দলে নিজেদের বলি দেন। তৈরি হয় ইতিহাস, কিন্তু ইতিহাসে খোদাই হয়ে যায় তৎকালীন রাজার নাম। পরের লাইন: আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? ব্যাবিলন খ্রিস্টপূর্ব 600 অব্দে ইরাকে ইউফ্রেটিস নদীর তীরে নির্মিত হয়। 4000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এবং বহু সময়ের বিনিময়ে তৈরি হয়েছিল বিশ্বের 7ম আশ্চর্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। স্বপ্নসুন্দরী ব্যাবিলন বারবার ধ্বংস হয়েছে এবং বারবার তিলে তিলে গড়ে তুলেছে অসংখ্য শ্রমিক, মজুর শ্রেণীর প্রান্তিক ও অন্তজ মানুষেরা। পরের লাইন: সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পেরুর রাজধানী, সবচেয়ে বড় শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র হল লিমা। 1535 খ্রিস্টাব্দে এই নগর পত্তন হবার পর থেকে তা বহু সাধারণ মানুষ ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে সমৃদ্ধির শিখরে উন্নীত হয়েছিল। এই সব বিকাশের নেপথ্যে ছিল যেসব নাম না জানা শ্রমজীবী মানুষ, তাদের খোঁজ কেউ রাখেনি। মানব সভ্যতার প্রকৃত নির্মাতা শ্রমজীবীদের স্থান নেই প্রথাগত ইতিহাসে। ইতিহাসের পাতায় তারা আশ্রয়হীন। পরের লাইন: চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এই প্রশ্নের আড়ালে রয়েছে শ্রমজীবী মানুষের চিরকালের বঞ্চনার ইতিহাস। দীর্ঘ সময় ধরে হাজার হাজার রাজমিস্ত্রির অক্লান্ত শ্রমে নির্মিত হয়েছে বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম চীনের প্রাচীর। অথচ নির্মাতারূপে বিভিন্ন রাজা এবং রাজবংশের নাম লেখা আছে ইতিহাসের পাতায়। সভ্যতার আসল কারিগরেরা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যায়। পরের লাইন: জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করল সিজার?
সাতটি পাহাড়ে ঘেরা স্বপ্ননগরী রোম আনুমানিক 753 খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠে। বিভিন্ন স্থাপত্যের নিদর্শনে রোম রমণীয়। নানা যুদ্ধ জয়ের স্মারক রূপে বহু জয়তোরণ নির্মিত হয়েছে রোমে, যা সম্রাটদের কীর্তি ঘোষণা করছে। রোমান সম্রাট জুলিয়াস সিজার একা যুদ্ধ করেননি। একজন সৈনিকের রণনিপুণতা, আত্মত্যাগ আর সাধারণ মানুষের সমর্থন ছিল। অথচ প্রচলিত ইতিহাসে বইয়ে লেখে রাজার নাম। পরের লাইন, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইন রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন। এই বিশাল রোমান সাম্রাজ্য শুধু আয়তনেই নয়, শৌর্যে, বীর্যে, সৌন্দর্যে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে। এর মধ্যে বিশাল বিশাল অট্টালিকা ও প্রাসাদ তৈরি হয়, যেখানে সমস্ত রাজা, মন্ত্রী, শান্তিরা থাকতেন। কবি ব্রেক্ট এখানে সূক্ষ্ম ব্যঙ্গের সুরে বলেছেন, এই সুন্দর সুবিশাল বাইজেন্টিয়াম সাম্রাজ্য যারা নিজের হাতে তৈরি করেছিল, সেই সব সাধারণ কারিগরেরা কি এখানে কখনো ঠাঁই পেয়েছিল? পরের লাইন, এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করে উঠেছিল কৃতদাসদের জন্য। পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস হলো সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। এথেন্স জয় করার একটি ব্যর্থ প্রয়াসের পর একদিন ও এক রাতের মধ্যে দ্বীপটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। আটলান্টিস দ্বীপবাসীরা ডুবতে ডুবতে শুধু কৃতদাসদের জন্য আর্তনাদ করেছিল, কারণ কৃতদাসদের নিরর্থক জীবনের বিনিময়ে দ্বীপবাসীদের অমূল্য জীবনগুলি যেন রক্ষা পায়। সারা জীবন কৃতদাসের শ্রমের বিনিময়ে তো এরা বেঁচে আছে, সেদিনও তারা কৃতদাসদের জীবনের বিনিময়ে নিজেরা বাঁচতে চেয়েছিল। পরের লাইন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? এই প্রশ্নের মাধ্যমে কবি পড়তে জানা এক মজুর, সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেণীর বঞ্চনা তথা উপেক্ষার কথা বলতে চেয়েছেন। আলেকজান্ডার ছিলেন প্রাচীন গ্রিসের ম্যাসিডনের শাসনকর্তা দ্বিতীয় ফিলিপের পুত্র। বিশ্ববিখ্যাত দিগ্বিজয়ী ও সমরকুশলী আলেকজান্ডার ভারত জয়ের সূচনা করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু তিনি একা তো ভারত জয় করেননি। তার আসল শক্তি ছিল রণকুশল সৈন্যদল। তারাই আলেকজান্ডারকে ইতিহাসের নায়ক করে তুলেছে, অথচ সেই সৈনিকেরা ইতিহাসে উপেক্ষিত থেকে গেছে। প্রচলিত ইতিহাস এভাবেই সম্রাটদের প্রতি পক্ষপাতিত্বে ও শ্রমজীবী সাধারণের প্রতি উপেক্ষায় অসম্পূর্ণ। পরের লাইন, গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। রোমান সম্রাট জুলিয়াস সিজার ফ্রান্সের বিভিন্ন উপজাতিদের পরাজিত করেন এবং গলদের জয় করে রোমের আধিপত্য প্রতিষ্ঠা করেন। কোনো রাজাই একা যুদ্ধ করে জয়লাভ করতে পারে না। সিজারের নেতৃত্বে যুদ্ধ করেছিল আসলে রোমান সৈন্যরা, কিন্তু নাম হয় সিজারের। তাই কবি ব্যঙ্গের সুরে বলেছেন, আর কেউ যুদ্ধের সময় উপস্থিত না থাকলেও নিদেন পক্ষে একজন রাঁধুনি তো অবশ্যই ছিল, নাকি তিনি খালি পেটে যুদ্ধ করেছিলেন? পরের লাইন, বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধের জন্য স্প্যানিশ আর্মাডা প্রেরণ করলে 1588 খ্রিস্টাব্দে অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে স্প্যানিশ আর্মাডা অর্থাৎ রণতরীর বহর ধ্বংস হয়ে ডুবে যায়। এই খবর পেয়ে দ্বিতীয় ফিলিপ ক্ষোভে ও দুঃখে পাগলের মতো কেঁদেছিলেন। কিন্তু কবি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আর কেউ কাঁদেনি। রণতরীতে থাকা সৈন্যরা বা তাদের আত্মীয় স্বজনরা, তারা কেউ কাঁদেনি। পরের লাইন, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? প্রচলিত ইতিহাসে অসম্পূর্ণতা ও পক্ষপাতকে চিহ্নিত করতে গিয়ে কবি দ্বিতীয় ফ্রেডারিকের যুদ্ধ জয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ইতিহাসে লেখা আছে দ্বিতীয় ফ্রেডারিক 7টি যুদ্ধ জয় করেছিলেন, কিন্তু কোনো সম্রাটই একা যুদ্ধ করে না, যুদ্ধ করে তার বিশাল সৈন্যবাহিনী। তাই কোনো জয়েরই একমাত্র দাবিদার শাসক হতে পারেন না।
অথচ তথাকথিত ইতিহাসে রাজাদের নামই লেখা থাকে। পরের লাইন, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? ১০ বছরে এক একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। বিশ্ব ইতিহাসের পাতায় পাতায় মহামান্য রাজাবাদশাদের জয় ঘোষিত। দিগ্বিজয়ী রাজারা যুদ্ধ জয় করে উৎসব উদযাপন করতেন। বিজয় উৎসবের আনন্দে আয়োজন করা হতো বিপুল ভোজের। সেই ভোজ যারা বানাতো তারা শ্রমিক, মেহনতি মানুষ, এবং প্রজাদের দেওয়া খাজনার টাকায়, শ্রমিকের রক্তে ঘামে শ্রমে সমৃদ্ধ হয়ে রাজারা বিজয় উৎসব পালন করতেন। ১০-২০ বৎসর, এমনকি আরও দীর্ঘ সময় ধরে একজন মহামানব অর্থাৎ সম্রাট ভোগ বিলাসে জীবন কাটাতেন। খরচ মেটাতো শ্রমিকরা, প্রজারা, সাধারণ মানুষরা। তাদের কায়িক শ্রম দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত জল করে খরচ মেটাতে হতো। অথচ সভ্যতার অগ্রগতির নেপথ্যের কারিগররা দারিদ্র্য, বঞ্চনা, অসম্মানের অন্ধকারে পড়ে থাকে। প্রাচীন ও মধ্যযুগে সমৃদ্ধ সাম্রাজ্য, নগর সভ্যতা, সম্রাট ও স্থাপত্যের খবর আলোচ্য কবিতায় পাওয়া যায়। ইতিহাস ভিত্তিক এইসব খবরের বাইরে আরও এমন অনেক খবর কবি দিয়েছেন যা আভাসে বুঝে নিতে হয়। সভ্যতার বিশাল কর্মযজ্ঞের নেপথ্যে থাকে যারা। কে বানিয়েছে থিবস? চীনের প্রাচীর কাদের শ্রমে নির্মিত? আলেকজান্ডারের দিগ্বিজয়ের নেপথ্যে ছিল কারা? উত্তর সবাই জানে। ইতিহাস সচেতন কবি জনৈক শ্রমিকের প্রশ্নমালার মাধ্যমে পাঠকের দুয়ারে পৌঁছে দিতে চেয়েছেন সভ্যতার অলিখিত প্রকৃত ইতিহাস।